হ্যালো এভরিওয়ান। আমরা এখন হচ্ছে আংশিক ভগ্নাংশের কিছু অঙ্ক দেখব, যেগুলো হচ্ছে ধরো 25 সালের বোর্ডে বা বিভিন্ন স্কুলে আসছে আর কি। অলরেডি যে ম্যাথগুলো করছো আশা করি সেইগুলাতে তোমার কোনো প্রবলেম নাই, বা প্রিভিয়াস লেকচার থেকে দেখে নিতে পারো। আমি এখানে হচ্ছে সিলেক্টেড কিছু ম্যাথ চয়েস করছি। যেমন ধরো এই যে 1 নাম্বার ম্যাথ ঢাকা 25, 2 নাম্বার ময়মনসিংহের 25 সালে আসা, 3, 4, 5, 6, 7, 8 এবং আরও তিনটা আছে 9, 10, 11। কিছু কোয়েশ্চেনের পাশে আমি কোনো বোর্ডের নাম লিখি নাই, কারণ হচ্ছে ওইটা বোর্ডে আসা কোয়েশ্চেন না, ওইটা বিভিন্ন স্কুল থেকে তোলা কোয়েশ্চেন। আমি চেষ্টা করব ভিডিওর মধ্যে টাইম স্ট্যাম্প দিয়ে দেওয়া কোয়েশ্চেনের নাম্বার অনুসারে, যাতে তুমি যদি 1 থেকে 10 পারো তাহলে এক টানে হচ্ছে 11তে চলে যেতে পারো না খুঁজে। ঠিক আছে? তো এখান থেকে আসো আমরা স্টার্ট করতেছি আমাদের প্রথম কোয়েশ্চেনটা দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 1। দেখো এই কোয়েশ্চেনটা যখন দিছে, সবার প্রথম বিষয় হচ্ছে এইখানে না একটা দেখো এরকম একটা থার্ড অর্ডারের একটা পলিনোমিয়াল দেওয়া আছে। তো যেহেতু থার্ড অর্ডারের পলিনোমিয়াল দেওয়া আছে, তো আমি বুঝতে পারছি উপরের অর্ডার 2 নিচে হচ্ছে অর্ডার 3, তার মানে এটা অবশ্যই একটা প্রপার ফ্র্যাকশন, মানে হচ্ছে এটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে সিম্পলি হচ্ছে খালি আমার আংশিক ভগ্নাংশ করলেই হইতো, প্রপার ফ্র্যাকশন যেহেতু আছে। এখন সমস্যা হচ্ছে দেখো, এই যে x³ x² 4x আর 4 এই টার্মগুলো দিছে, এটাকে তো আগে উৎপাদক করা লাগবে। সো এই যে উৎপাদকটা করে x+1 x² + 4 আনতে হবে, সেটাতে আমি তোমাকে একটু হেল্প করে দিই। তুমি যদি দেখো অর্ডার 3, তাহলে ক্যালকুলেটারে চলে আসবা, তারপর ইকুয়েশন মোডে চলে যাবে এবং দেখবা 4 নাম্বারে আছে, এটা দিয়ে দিবা। এবার দেখো x³ সহগ কত, কোএফিসিয়েন্ট হচ্ছে 1, x² কোএফিসিয়েন্ট হচ্ছে 1, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 4 এবং লাস্টেরটা হচ্ছে আরেকটা 4। এবার ইকুয়ালে প্লেস করো। দেখো বলছে একটা সলিউশন হচ্ছে -1, -1 মানে কি, x মাইনাস -1, দ্যাট মিনস হচ্ছে x+1 একটা, এটার একটা ফ্যাক্টর হবে, উৎপাদক হবে আর কি। এরপরের দুইটাতে দেখো আই আসছে, আই মানে তো কমপ্লেক্স, বুঝতেই পারছো, তাইলে সিম্পলি হিসাব হচ্ছে একটা আই আসলে আরেকটা আই দিয়েই আসবে। তো এখান থেকে সিম্পলি x+1 আগে কমন নিছি, নেওয়ার পরে x+1 ইন্টু x² + 4 হয়েছে। এইটুকু হওয়ার পরে এটাকে তাইলে x+1 এর উপরে a আর x² + 4 এর উপরে bx+c লিখছি। লিখার পরে অ্যাজ ইউজুয়াল এখানে আমরা যেমন করে গুণ করি করছি, তারপরে x² আর নর্মাল টার্মকে আলাদা করছি, তারপরে ধ্রুবপদের সহগ সমীকৃত করছি। এবার এখানে খেয়াল করে দেখো তিনটা ইকুয়েশন আসছে। একটা হচ্ছে a প্লাস বি ইকুয়ালস টু 1, একটা হচ্ছে b প্লাস সি ইকুয়ালস টু 4, আর একটা হচ্ছে 4a প্লাস সি ইকুয়ালস টু -7। ভেরিয়েবল মাত্র তিনটা। তো আমি ডিসাইড করলাম সবগুলাকে a দিয়ে প্রকাশ করব, কারণ a প্লাস বি ইকুয়ালস টু 1 দেওয়া আছে, তাহলে a দিয়ে যদি প্রকাশ করি তাহলে আমি লিখতে পারি b ইকুয়ালস টু 1 মাইনাস a। তাহলে অলরেডি আমার কাছে এখন পর্যন্ত a ছিল সর্ট আউট করা, এখন আমার b অলরেডি a তে কনভার্ট হয়ে গেছে 2 নাম্বার ইকুয়েশনের পর। তাহলে এখন সি এর মধ্যে হচ্ছে খালি এতে প্রকাশ করতে পারলেই চলবে। তাহলে বি প্লাস সি ইকুয়ালস টু 4, এখানে শুধু বি আর সি আছে এবং বি এতে জানি, তাহলে বি এর মানের জায়গায় এর মান বসাই দিলে সি এর মান পাবো হচ্ছে 3 প্লাস এ। এবং লাস্ট আরেকটা ইকুয়েশন তো আছে 4a প্লাস সি। তাহলে এই স্টেপ পর্যন্ত করতে করতে আমার সি ও এ হয়ে গেল। এবার জাস্ট হচ্ছে সবগুলার ভ্যালু 4a প্লাস সি সবগুলা এ তে এক্সপ্রেস করে বসাই দাও। এ তো এ, এটাতে আর কোনো প্রবলেম নাই, সি এর ভ্যালু হচ্ছে 3 প্লাস এ, তারপর সব এ কাটাকাটি করলে এ বি সি একটা একটা করে পাবা, দেন ফাইনালি অ্যান্সারটা দেখতে এমন হবে। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটার একটা ট্রিক্স অন্যভাবেও করতে পারো চাইলে। এইখানে হচ্ছে এক্স এর ভ্যালু -1 যদি বসায় দাও, এই যে এই লাইনে এক্স এর ভ্যালু -1, তাহলে এর ভ্যালু পাওয়া যাবা। তারপর এক্স এর আর দুইটা র্যান্ডম ভ্যালু 0 আর 1 বসাইলে বি আর সি পাওয়া যাবা, প্রোভাইডেড দ্যাট তুমি এর ভ্যালুটাও তার সাথে বসাচ্ছ। আমি এরকম একটা অঙ্ক এরপরে করে দিব, যে সহগ সমীকৃত না করে বেশি বেশি হইলে কেমনে করতে পারি। যেমন এই কোয়েশ্চেনটা দেখো, x² + 5 x² - 4, আমি বুঝছি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে উৎপাদক করা যাইতো, ছোট করা যাইতো, x+2 x-2 লিখে দিছি। তাহলে ফাইনালি দেখতে এরকম হয়েছে। এবার আমার মনে কোশ্চেন, এখানে কয়টা ভেরিয়েবল আসছে যেটা আমাকে জানতে হবে, এ বি সি ডি, তার মানে 4টা। আমি কি সহজে কিছু বের করে ফেলতে পারি সহগ সমীকৃত করার আগে না? মানে আমার এখনকার সময় মনে হয় যে সহগ সমীকৃত করার আগে, যেহেতু তোমরা অনেক সময় সমীকৃত করতে চাইলে ইকুয়েশন হিসাব করতে ভুল করো, বসাইতে ভুল করো, বা কোনটা কার সাথে অ্যাডজাস্ট করতে হবে সেটা বুঝতে ভুল করো। তাই আমি এনকারেজ করতেছি এখন যে তুমি আগে একটু দেখো যে ভেরিয়েবল ছোট করে দুইটার মধ্যে কমায় আনা যায় কিনা, মানে জাস্ট দুইটা আননোনে আনতে পারি কিনা কোনোভাবে। সো আমার এখানে তো 4টা আননোন এ বি সি ডি, তো আমি খেয়াল করছি এক্স এর ভ্যালু যদি -2 বসাই এ পাবো, এক্স এর ভ্যালু যদি +2 বসাই বি পাওয়া যাবো। তাহলে এ আর বি যখনই আমি জানছি আমার কাছে শুধু সি আর ডি দুইটাই আননোন আছে, তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি সহগ সমীকৃত না করে ফার্স্টে আমি এখানে এক্স এর ভ্যালু 2 আর -2 বসা এ আর বি বের করব। তারপরে দেখো এখানে সি এক্স প্লাস ডি আছে, তাহলে এক্স এর ভ্যালু মনে করো একবার 0 সেট করলাম, কারণ অলরেডি 2 আর -2 ইউজ করছে, এটা বাদ দিয়ে অন্য কোনো ভ্যালু নিতে হবে। সো একবার 0 আর একবার 1 সেট করে দিব এবং সাথে এ আর বি এর মান বসাই দিব।
তো তাই করছি, দেখো এই যে নিচের টার্মটা ওই পাশে গুণ দিছি, দেওয়ার পরে এই লাইনটা হয়েছে, এটা তো তোমরা পারোই, অলরেডি ক্লিয়ার হয়ে গেছে বেসিক থেকে। তো একবার x ইকুয়ালস টু 2 বসাই দিছি। দেখো এখানে আমি একটা চালাকি করছি, যখন x ইকুয়ালস টু 2 বসাইছি আমি দেখছি কোথায় কোথায় x মাইনাস 2 আছে, আমি আর ওই টার্মে যেখানে যেখানে গুণ করে x মাইনাসের 2 আছে ওইগুলারে কিচ্ছু হিসাব করি না, ওইটা জিরো। কারণ আমি জানি এটা যেহেতু জিরো, যা থাকুক গুণ করে জিরোই হবে। তাহলে আইডিয়া ক্লিয়ার করতে পারছি। তো আমরা x এর ভ্যালু 2 বসানোর পরে শুধু b এর টার্মটা ছিল, b এর ভ্যালু পাইছি। সেম ভাবে x এর ভ্যালু -2, দ্যাট মিন্স x প্লাস 2 যেখানে আছে সেটা জিরো। তাহলে এইখানে একটা x প্লাস 2 আছে, এইখানে একটা x প্লাস 2 আছে, তার মানে লাস্টের দুইটাতে কোনো হিসাব করব না, শুধু ফার্স্টেরটা হিসাব করলেই চলবে। হিসাব করে লিখে এর ভ্যালু পাইছি। এইবার হচ্ছে ট্রিকি লাইনটা, এই যে এই লাইনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। অন্য সময় আমরা খালি বলছি 2 নং এ x এর মান বসাই, এবার আমরা a এর মান অলরেডি জানি, b এর মান জানি, তাহলে a আর b এর মানও বসাবো, তার সাথে একটা x এর মান বসাবো। তো দেখো a এর মান যা পাইছি, b এর মান যা পাইছি, এবং x ইকুয়ালস টু 0 বসাই। তাহলে x এর জায়গায় x এর মান 0 বসাইছি, a এর মান 2/9 বসাইছি, b এর মান 2/9, x এর জায়গায় 0 বসাইছি। তাহলে এখানে x মাইনাস 2 ছিল, তো তাই এখানে -2, x প্লাস 2 ছিল তাই প্লাসের 2, আর x স্কয়ার প্লাস 1 ছিল মোস্ট প্রবাবলি, সরি x স্কয়ার প্লাস 5 ছিল, তাইলে হচ্ছে 0 প্লাস 5 5, তো একবারই লিখে ফেলছি। আর এখানে c ইন্টু 0, তাইলে 0 হবে, প্লাসের ডি অ্যাজ ইট ইজ থাকবে। এবার বাকি দুইটার মধ্যে হিসাব করছি 0 বসানোর কারণে +2 -2। তো এখানে সবগুলো এই দুইটা কাটাকাটি যাওয়ার পরে এখান থেকে ডি চলে আসছে 0। এইবার হচ্ছে আরেকটু কেয়ারফুল, দেখো এই জায়গাটার মধ্যে এতক্ষণ পর্যন্ত আমি এ আর বি জানতাম, সি আর ডি আননোন ছিল, এখন তো ডি পেয়ে ফেলছি, তাহলে এখন আমি এ এর মান বসাবো, বি এর মান বসাবো, ডি এর মান বসাবো। এই লাইনটা একটু ছোট করে আমি লিখছি, তুমি লিখতে হচ্ছে a ইজ ইকুয়ালস টু 2/9, বি ইজ ইকুয়ালস টু 2/9, ডি ইজ ইকুয়ালস টু 0 এবং এক্স ইকুয়ালস টু 1 বসাই। তাইলে আমার এখন কি কি বিষয় খেয়াল রাখতে হবে? আমার যেখানে এ আছে মান বসাবো, যেখানে বি আছে মান বসাবো, যেখানে ডি আছে ওর মধ্যেও মান বসাবো, আর এছাড়া বাকি যত জায়গায় আছে সবখানে এক্স এর মান বসাবো। এবং এক্স এর মান এমন কিছু নিতে হবে যাতে যা অলরেডি নিছি তার মধ্যে না পড়ে, +-2 অথবা 0 যাতে না হয়। তো আমি একটা সিম্পল 1 নিয়ে ফেলছি, কারণ আমি জানি 1 নিলে সি এর মধ্যে সি ইন্টু 1 হবে, শুধু সি থাকবে। তো যার যার ভ্যালু বসানোর পরে দেখো এখানে যাই সংখ্যা আসছে সবাইকে একদিকে নিছি, কাটাকাটি করছি, সি এর ভ্যালু পাইছি। তো তারপর এ বি সি ডি অ্যাজ ইট ইজ বসাই দিছি, তারপরে একটু জাস্ট সিম্পলিফাই করে নিছি, কারণ 5/9 থেকে 9টাকে নিচে আনা যায়, 0 যেহেতু যোগ আকারে আসার চিন্তা নাই, 2/9 এর 9টাকে নিচে, এই 9টাকে নিচে আনছি, তারপর এরকম হয়ে গেছে। তাইলে একটা কোয়েশ্চেন করি তোমাদেরকে অলরেডি। সো দেখো প্রথম অঙ্কটা যেটা এই যে এটাতে তো জাস্ট তিনটাই আননোন ভেরিয়েবল ছিল। কি কি ছিল? এ বি আর সি ছিল না? তাইলে আমি যদি এক্স এর ভ্যালু -1 বসাই দেই এখানে, তাইলে তো আমি এ পায়ে ফেলবো, তাইলে খালি দুইটা আননোন থাকবে না? তাইলে তুমি অলরেডি বুঝে ফেলছো এই অঙ্কটা করার জন্য প্রথমে হচ্ছে এক্স ইকুয়ালস টু -1 বসায় আমরা এ পাবো, তারপরে এ এর মান তার সাথে এক্স ইকুয়ালস টু 0 বসাই দিলে আমরা মনে করো পাওয়া যাব সি এর মান, এবং তারপরে এর মান সি এর মান এক্স ইকুয়ালস টু অন্য কিছু একটা, মনে করো +1 বসাইলাম, কারণ এখানে তো -1 বসাইছি, এটা বসাই দিলে আমরা 2 নাম্বার সমীকরণ থেকে বি পাওয়া যাব। তাইলে আর সহগ সমীকৃত করা লাগবে না, যদিও এটা অনেক ছোট সহগ সমীকৃত, চাইলে করতে পারো। মানে এটাতে 3টা স্টেপে অঙ্ক করার পরিবর্তে এইভাবে আমার মনে হচ্ছে ছোট হয়ে যায়, ছোট ছোট অঙ্ক, তাই আমি এইভাবে করে ফেলছি। আর যখন সহগ সমীকৃততে করব আমরা দেখব যে আমরা কি কমায় দুইটা ভেরিয়েবল আনতে পারি কিনা, যদি পারি তাহলে আমরা এইভাবে নিয়ে ফেলবো। তারপরে আসো আমরা একটু ওইদিকে যাই। নেক্সট 3 নাম্বার ম্যাথ, এটা খুবই সুন্দর একটা ম্যাথ। এইখানে হচ্ছে কোয়েশ্চেনটা দেখো 3x³ ডিভাইডেড বাই x-2, x-3, x-4। খেয়াল করে দেখো উপরেরটার অর্ডার 3, নিচেও এই x আর এই x গুণ দিলে x³ হবে, তাহলে অর্ডার 3। তো আমাদের রুলস হচ্ছে ভাগ দেওয়ার সময় যদি অর্ডার সেম হয় তাহলে এত কষ্ট করে ভাগ দেওয়া লাগে না। ইমপ্রপার ফ্র্যাকশন, আমি এটা বুঝতে পারছি, এটা অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। এখন কথা হচ্ছে আমি যেহেতু খেয়াল করছি উপরে আর নিচে অর্ডারটা সেম 3 আর 3, তাইলে আমার এখানে ম্যানুয়ালি ভাগ করে দেখতে হবে না। কিন্তু যদি উপরের অর্ডার বড় হইতো, 3 থেকে 4 হইতো, 5 হইতো, তাহলে আমি ডেফিনেটলি ভাগ করে দেখে নিতাম, কারণ অলওয়েজ জাস্ট এইভাবে কাটাকাটি করলে তখন হবে না। তো এখন দেখো নিচে এক্স এক্স আর এক্স, 3টা এক্স গুণ দিলে x³ হইতো, উপরে 3x³ কাটলে 3 হবে, তাহলে প্রথমে একটা 3 হবে। আর এটা যেহেতু x-2, উপরে একটা সিঙ্গেল এ হবে, x-3 হলে b হবে, x-4 হলে c হবে। তো এই অঙ্কটা সহগ সমীকৃত করার কোনো প্রয়োজন নাই। কেন নাই? কারণ দেখো এখানে x এর ভ্যালু যদি 2 বসাও, x এর ভ্যালু যদি 3 বসাও, আর x এর ভ্যালু যদি পরের ইকুয়েশনে 4 বসাও, 3বার 3 স্টেপে 3টা মান বসাবা, a b c পাওয়া যাবে। আচ্ছা, এই লাইনটা লেখার পরে যদি তোমার মনে মানে থামস লো অ্যাপ্লাই করার কোনো চিন্তাও আসে যে আমি তো এখানে x এর ভ্যালু 2 হইলে এখানে বসাই দিলেই তো a এর ভ্যালু পাই যাব, আসলে পাইবা না, কারণ এটা থেকে 3 বের করে আনছি। অ্যাকচুয়াল ফ্র্যাকশনটার উপরে কিন্তু এইরকম 3 আর অনেক কিছু ছিল, 3x³ এখানে কিন্তু ভাগশেষটারে ফ্যাক্টরাইজ করে আনছি আমরা টেকনিক্যালি।
তো এই জন্য এখানে থাম্বস ল অ্যাপ্লাই করে বেশি শর্টকাটে আনতে পারবো না, এখানে আবার পরে এই যে এক্স এর ভ্যালু বসায় আনতে হবে। তো এখানেও আমি এনকারেজ করব এখানে ভুলেও সহগ সমীকৃত করার প্রয়োজন নাই, কারণ যেটা অলরেডি সোজা মান বসাইলেই শেষ হয়ে যাবে তিনটা, আর কোনো রকমেরই ঝামেলা থাকতেছে না, ওইটার মধ্যে শুধু শুধু সহগ সমীকৃত এনে লাভ নাই। এখন এই কোশ্চেনটা দেখো, তো এটাই দেখো আমি এখানে লিখে রাখছিলাম ডো নট অ্যাপ্লাই থাম্বস ল হিয়ার আস্ক হোয়াই। আমি যদিও অ্যান্সার বলে ফেলছি, বাট প্রশ্নটা হওয়া উচিত ছিল যে তোমরা চিন্তা করে আমাকে তারপর বইলো, আমি তারপর বলা উচিত ছিল। যাই হোক, এই কোয়েশ্চেনটার মধ্যে সেম, উপরে অর্ডার 3, নিচে কেমনে বুঝলাম অর্ডার 3? দেখো নিচে একটা এক্স, একটা 2x, একটা হচ্ছে 3x, তিনটাকে গুণ দিলে কত হবে? এই তিনটাকে যদি গুণ দিই হবে হচ্ছে 6x3। তাহলে নিচে অর্ডার 3, উপরে অর্ডার 3। তাহলে আমরা এদেরকে কাটাকাটি করছি, ভাগফল কত? 1। তাহলে এটাকে লিখবো 1 প্লাস x মাইনাস 1 এর উপরে a হবে 2x মাইনাস 4, এটাও ফার্স্ট অর্ডার ইকুয়েশন উপরে a হবে 3x মাইনাস 9 ফার্স্ট অর্ডার ইকুয়েশন উপরে c হবে। এবং এইখানে x এর কি কি ভ্যালু নিব? এটা আমাকে বলতেছে x ইকুয়ালস টু 1, এটা আমাকে বলতেছে x ইকুয়ালস টু 2, আর এটা আমাকে বলতেছে x ইকুয়ালস টু 3। কারণ 0 সেট করে x এর যা মান পাবো বসাই দিলে 1 2 3 বসাইলে abc পেয়ে যাবো। সো এই অঙ্কগুলো আমি করে দিলাম না, তুমি করে অ্যান্সার তো পাইই ফেলবা, এবং প্রথমেই দেখো 3 আর 4 এর অ্যান্সার লেখা আছে, তুমি জাস্ট ভেরিফাই করে নিও। 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, 5 নাম্বার কোয়েশ্চেনটার এই টার্মটার জন্য আসলে কোয়েশ্চেনটাকে পিক করছে 1 মাইনাস 8x কিউব। এটা আসলে a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র করতে হবে, ফ্যাক্টরাইজিং ফর্মুলাটা। তো ফ্যাক্টরাইজিং ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে 8x কিউবরে চিন্তা করতে পারি 2x হোল কিউব, তাহলে 1 মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2x, তো আর 1 লিখলাম না, 4x স্কোয়ার। এইটুক লিখার পরে জানো প্রথম আর দ্বিতীয় টার্ম এটা আর ভাঙা যাবে না, তাহলে এটা এখানেই শেষ। তাহলে এটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন, উপরে সিঙ্গেল এ। এটা একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন, তাহলে উপরে bx প্লাস c। এবার আর গুণন করলাম, বোথ সাইডে ক্রস মাল্টিপ্লাই করলাম আর কি, ক্রস মাল্টিপ্লাই করার পরে এরকম হইলো। এবার এখানে আমি কোয়েশ্চেন করি, এখানে কয়টা আননোন? এ বি সি, তিনটা। আমি কি কোনোভাবে আননোন গুলাকে ছোট করে ফেলতে পারবো? হ্যাঁ পারবো। আমি যদি এটাকে মনে মনে জিরো সেট করি, তাহলে x ইকুয়ালস টু হাফ বসায় ফেললেই আমি এর মান পায়ে ফেলবো। তাহলে আমার একটা ভেরিয়েবল সলভ হয়ে গেল। তাহলে কি আমি দুইটা ভেরিয়েবলের মধ্যে আনতে পারছি? পারছি। তার মানে এখন আমি বুঝে ফেলছি আমার আর এত কষ্ট করে সহগ সমীকৃত করা লাগবে না, মানে ইকুয়েটিং কোএফিসিয়েন্টস আমরা আর করবো না। আমরা এটা না করে বরঞ্চ এক্স এর ভ্যালু একবার 0 আর একবার এক্স এর ভ্যালু 1 বসাই দিব। যখন 0 বসাবো c এর মান পাবো, আর যখন 1 বসাবো b এর মান পাই ফেলবো। এবং 1 বসানোর সময় অবশ্যই সাথে a আর c এর মানও বসাই যাইতে হবে। তো আসো আমরা অ্যাপ্রোচটা করে দেখি আমরা কি করতে পারি। এটাই লিখে রাখছি যে কোয়েশ্চেন তোমার চিন্তা করার জন্য। ফার্স্টে হাফ বসাই দিলাম, তাহলে হাফ যেহেতু বসাইছি, তাহলে 1 মাইনাস 2x যেখানেই থাকবে সেটা 0। তাহলে এখানে 1 মাইনাস 2x আসছে, তাহলে bx প্লাস c ইন্টু 0, মানে এই পুরাটা ইকুয়ালের পরে যাই আছে প্লাসের পরে সব 0। সো আমরা অ্যাজ ইট ইজ লিখছি সংখ্যাগুলো, তারপর সবাই একদিকে আনছি, এর ভ্যালু পাইছি। এইবার হচ্ছে ইম্পর্টেন্ট কাজ। এখন যেহেতু অলরেডি আমরা এ জানি, তাহলে এর মানও বসাবো, তার সাথে এক্স এর মান 0 বসাবো। তাহলে এই যে ইকুয়েশনে যেখানে এ ছিল সেখানে এটা বসাইছি, আর এক্স যেখানে ছিল এখানে ছিল বি এক্স, তাহলে বি ইন্টু 0, আর বাকি জায়গায় এক্স এর মান 0 বসাই দিছি। তাহলে এখানে সব কাটাকাটি হয়ে সংখ্যা সি এর মান চলে আসছে। তাহলে এখন আমরা সি পাইছি। তাহলে এর পরের লাইনে আমরা কি বলবো? এ মাইনাস 1/12, সি মাইনাস 23/12, এবং এক্স ইকুয়ালস টু 0, আর হচ্ছে কি নিয়ে ফেলছি? হাফ ছাড়া অন্য কিছু নেই। তো আমি বলছি 1 নিলে সহজ হবে, কারণ 1 নিলে সরাসরি পাই ফেলবো। এখন 1 আগে ইউজও করি নাই, সো নিতে পারবো। আগে ইউজ করলে হয়তো 1 বাদ দিয়ে 2 বলতাম, 3 বলতাম, অন্য কিছু বলতাম। সো আমরা এখানে তাই এর ভ্যালু সি এর ভ্যালুর সাথে এক্স এর ভ্যালু 1 বসাই দিলাম। তাহলে এ এর জায়গায় এ, সি এর জায়গায় সি, আর বাকি সব জায়গায় এক্স এর মান বসাইছি 1। তারপর দেখো সবগুলা সংখ্যা একমাত্র ভেরিয়েবল হচ্ছে বি, তাহলে বিটাকে এক পাশে আনছি, বাকি সব সংখ্যা একদিকে নিছি, বি এর মান পাই ফেলছি। তারপর আমরা ফাইনাল লাইনে লিখছি, লেখার পরে 12কে নিচে আনতে পারি, তাহলে মাইনাসটা সামনে আসে। এখন সামনে মাইনাস না রেখে মাইনাসটাকে যদি ভিতরে নিয়ে যাই, তাহলে 2x মাইনাস 1 হইতো। এখানে দেখো একজনের 3 আছে নিচে, একজনের নিচে আছে 12। সো ডিনোমিনেটরে 3 আর 12 আছে, যেহেতু আমরা একটা কাজ করি 3 আর 12 আছে মানে হচ্ছে লসাগু নিলে 12 হইতো এলসিএম করলে। তো 12 হইলে এখানে 44x হবে, আর উপরে হবে হচ্ছে 23 অ্যাজ ইট ইজ থাকবে। তো দেখো উপরে 44x প্লাস 23। এইখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে একটা মাইনাস কমন, এটা কিন্তু প্লাস হয়ে যাইতো, তাই দেখো আমি এখানে প্লাস দিছি। এবং আমি আরেকটু চালাকি করে, যেহেতু নিচে ছিল এলসিএম এর 12 মানে লসাগুতে 12 ছিল, তো সেটাকে একবার আবার নিচেও পাঠাই দিছি। তারপরে জাস্ট এটা মাইনাসটা ভিতরে নিছি বলে এটাকে আরেকবার লিখে দেখাইছে, আর কিচ্ছু না। 6 নাম্বার কোয়েশ্চেন, সুন্দর প্রশ্ন। এই অঙ্কটা দেখো উপরে অর্ডার 3, নিচে অর্ডার 3। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে এটা আরেকবার কেন পিক করছি? এরকম তো একটা অঙ্ক আগেও আমরা দেখছি। তাহলে এটা পিক করার কারণ হচ্ছে দেখো নিচেরটা একটা কিউবিক অর্ডারের ইকুয়েশন দেওয়া আছে, তার মানে এটাকে ফ্যাক্টরাইজিং আগে করা লাগবে। তো ফ্যাক্টরাইজিং এর আমি ট্রিক্স তো তোমাদের বলে দিছি, কিন্তু তখন আসলে আর করে দেখাই নাই। এখনো যে করে দেখাবো এমন কিছু ইচ্ছা ছিল না, কিন্তু এটাতে আসলে আমি নিজেও করি নাই, তাই আমি করতেই হবে। আচ্ছা যাই হোক,
0, তারপরে হবে হচ্ছে মাইনাসের 7, তারপরে হবে হচ্ছে 6 ইকুয়ালস টু 0। দেখো একটা সলিউশন মাইনাসের 3, একটা সলিউশন 2, একটা হচ্ছে 1, আমি লিখে রাখছিলাম মনে হয় 1 টু -3। তো আমরা এই -3টাকে টার্গেট করলাম, তাহলে আমরা বলতে পারি x+3 হবে একটা উৎপাদক, আর এই 2 তো আমারে বলতেছে x-2 হবে একটা, আর x-1 হবে একটা ফ্যাক্টর বা উৎপাদক যাই বলি। তো আমি ফার্স্টের কাজ কি x+3 আগে লিখবো নিচের লাইন এক লাইন গ্যাপ দিয়ে, এবং এক্স কিউব সব থেকে বড়, আগে এক্স কিউব লিখবো। এক্স কিউব থেকে কি কমন গেলে x হয়, এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার আর 3 কে আমি গুণ দিছি, দিয়ে লিখে ফেলছি 3x²। এবার আমি যখন 3x² লিখছি আমার এই টার্ম ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু উপরে কি শেষ হয়েছে এখনো সব কিছু ইউজ করা না, তাহলে আমরা আরেকটা x+3 লিখলাম। লিখার পরে এখন আমার কাজ হচ্ছে, একটু বেশি কাছে হয়ে গেছে, একটু দূরে লিখলে ভালো হতো। সো এবার কাজ হচ্ছে আমাকে দেখা লাগবে এইটাতে তো 3x² লিখছি, উপরে আসে নাই, তাহলে মাইনাসে 3x² দিয়ে ফেলছি। এবার -3x² থেকে কি কমন নিলে x হবে, মাইনাসের 3x। এবার -3x ইন্টু প্লাসের 3, দ্যাট মিনস হচ্ছে, সরি, তাইলে হবে হচ্ছে মাইনাসের 9x। এখন মাইনাসের 9x তো লিখছি, কিন্তু ছিল কয়টা, মাইনাসের 7x, তাহলে তো আমার বেশি লিখে ফেলছি, তাহলে এখন আরো প্লাসের 2x লেখা লাগবে, তাহলে আবার x+3 লিখতে হবে। তো প্লাসের 2x থেকে কি কমন নিলে x হবে, একটা প্লাসের 2, প্লাসের 2 আর 3 যদি গুণ করো তাহলে হবে প্লাসের 6। এইবার খেয়াল করো, এটা কাটা, এই 9x আর 2x মিলে -7x হবে, প্লাসের 6 তো অ্যাজ ইট ইজ আছে। তো সবার থেকে আমরা চাইলে একটা x+3 কমন নিলে, তারপর x² -3x+2, আর এটারে উৎপাদক করে x-1 x-2, এটা তুমি আনতেই পারবা, সো আমি আর লিখলাম না। তাহলে এই কোশ্চেনটারে এইরকম করে ভাঙানোর পরে আমরা এই প্যাটার্নে পাবো, এবং প্যাটার্নে পাওয়ার পর আমি বুঝছি x=1, x=2 আর x=3 বসাই দিব। কোনো রকম সহগ সমীকৃত করাই লাগবে না, এটার অঙ্ক শেষ হয়ে যাবে। এই কোশ্চেনটা, এটা হচ্ছে আমার দেখা সব থেকে কিউট কোশ্চেন এইখানে, মানে 11 নাম্বারের পরে। সো এই কোয়েশ্চেনটার মধ্যে খেয়াল করে দেখো, আমি তো উৎপাদক করে ফেলতাম ক্যালকুলেটরের হেল্প নেওয়া, যেমন এক্স কিউব ছিল, ফ্যাক্টর জেনে ফেলছি। এইখানে কিন্তু আমার কোনো মানে চিটিং করার সুযোগই রাখে না, x⁴ দিছে, এবং এমন যদি হইতো এইখানে এক্স আছে, এখানে সবার থেকে একটা এক্স কমন নিতে পারতাম, কাটাকাটি করে নয় কিউব বানাইতে পারতাম, কিন্তু এই সুযোগও নাই। তাইলে এটারে ম্যানুয়ালি করা লাগবে। তো আমরা জানতাম যে এই যে লাস্টের যে টার্ম আর এখানে ফার্স্টের যে টার্মের যে কোএফিসিয়েন্ট আছে, এদের একটা রেশিও করে আমাকে হচ্ছে গেস করা লাগে কি কি সলিউশন হইতে পারে। তো 4 এর একমাত্র ভাগ যায় হচ্ছে +-1 দিয়ে, +-2 দিয়ে, আর প্লাস-এর 4 দিয়ে। আর 1 এর তো একটাই ফ্যাক্টর, মুখ্য পদ, যেটা মানে মেইন টার্ম, কি বলে, প্রিন্সিপাল টার্ম। তো এটাতে হচ্ছে আমার যেহেতু এই 1 এর জন্য +-1, তাহলে স্টোরি কি ছিল, কনস্ট্যান্ট টার্মে যেটা মানে 4 এর উপরে যেটা ফ্যাক্টর আসছে, তাদেরকে হচ্ছে প্রিন্সিপাল টার্মের যেটা আসবে সেটা দিয়ে ভাগ দেওয়া লাগবে, মুখ্য পদেরটা দিয়ে ভাগ দিব। তাহলে 1 আর 1 কাটাকাটি করলে +-1, +-2 রেও +-1 দিয়ে ভাগ দিলে +-2, আর +-4 এর ক্ষেত্রে +-4। তার মানে আমি আইদার +1 -1 +2 -2 +4 -4 কিছু না কিছু একটা দিলে এই পলিনোমিয়ালটা 0 হবে, যদি একটা উৎপাদক থেকে থাকে। তো আমরা আসলে একটা কাজ করি, উৎপাদক থেকে থাকে হচ্ছে বাস্তব সংখ্যায় থেকে থাকে, হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার হইলে তো আর এইভাবে শো করবে না। তো এখন আমরা এই ম্যানুয়ালি তো আর করবো না, আমরা সুন্দর করে আমাদের ক্যালকুলেটরে চলে যাব, আমরা টাইপ করব x⁴ প্লাসের 3x², কারণ আমরা ক্যালক ইউজ করব, এটা ম্যানুয়ালি করতে অনেক সময় নষ্ট হবে, সো আমরা x³ লিখবো, প্লাসের 4x², তারপরে হচ্ছে প্লাসের 6x, ও সরি 6x হবে, প্লাসের 4। এই দেখো আমি পুরাটা কোশ্চেন তুলছি, এই যে x⁴ 3x³ 4x², 6x আর 4 প্লাসের। আমরা জানি +-1 +-2 +-4, তো আমরা ক্যালকে দিচ্ছি প্লাসের 1 দিয়ে, 18 আসছে, 0 হইল না, তার মানে এটা অ্যাকসেপ্টেবল না। মাইনাসের 1 দিয়ে দেখি, ওয়াও 0 আইসা পড়ছে, তার মানে -1 একটা সলিউশন। কিন্তু আমি তো জানি যে আবার একটু পর আমার x³ আসবে, তো আমি আরেকটা বের করে রাখি। প্লাসের 2 দিলে কি হইতো, না হয় না। মাইনাসের 2 দিলে কি হয়, হয়ে যায়। তার মানে আমরা দুইটা সলিউশন পাইছি, -1 -2। ইভেন তুমি যদি চিন্তা করে দেখো, তাহলে প্লাসের 4 আর -4 যদি কিছু না কিছু একটা হওয়া উচিত, যদি হয় তাহলে হইলো, না হলে বাকি দুইটার ফ্যাক্টরাইজ হয় নাই কমপ্লেক্সের রুট, আর কিছুতেই হয় না। তাহলে -1 আর -2 আমার তো দুইটা পাইলেই চলতো। তো আমরা এখান থেকে দুইটা ফ্যাক্টর বের করছি, -1 হলে x+1 হবে, আর -2 হলে x+2 হবে। তার মানে আমরা দুইটা ফ্যাক্টর তো অ্যাটলিস্ট বের করিয়ে ফেলতে পারছি। তো এখন যে কোনো একটা দিয়ে আসা শুরু করি, আমার যেটা ভাল লাগে। তো মনে করো যে আমরা একটা দিয়ে আগে স্টার্ট করছি, x⁴ লিখে রাখছি, লিখে হচ্ছে নিচের লাইনে চলে গেছি, এবং x+1 লিখলাম। তাহলে এখান থেকে x³ হচ্ছে কমন, তাইলে এখানে লিখতে হবে x³ এখন দেখো x³ ছিল 3টা, লিখছি একটা, তাহলে আরো লিখবো 2টা। আবার x+1 দিয়ে ফেললাম, সরি 2 হয়ে গেছে ভুলে, আবার লিখে ফেললাম x+1, তাহলে 2x³ থেকে অবশ্যই 2x কমন যাবে। এবার 2x ইন্টু, সরি
টু এক্স স্কোয়ার কমন যাবে, বলতে ভুল হয়ে গেছে কারণ এক্স কিউব ছিল। এবার টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান হলো হচ্ছে টু এক্স স্কোয়ার। এখন দেখো চারটা এক্স স্কোয়ার ছিল, লিখছি মাত্র দুইটা, তাহলে আরো দুইটা লিখছি। এইলে মানে তাহলে আমাকে আরেকটা এক্স প্লাস ওয়ান লিখতেই হচ্ছে। এখন দেখো টু এক্স স্কোয়ারের থেকে শুধু এক্স বানাইতে হলে টু আর এক্স লিখতে হবে। টু এক্স ইন্টু ওয়ান করলে টু এক্স হইলো। এখন সিক্স এক্স হইতে গেলে আরো চারটা এক্স বাকি আছে, সো আবার এক্স প্লাস ওয়ান লিখতে হয়েছে। এবং ফোর এক্স থেকে একটা প্লাসের ফোর কমন নিলেই এক্স মিলে যাবে, তাহলে প্লাসের ফোর আর ওয়ান গুণ দিলে তো ফোর হইতো, এবং দেখো ফোর এখানে মিলে গেছে। যাক, আমি অনেক লাকি, এখানে এসে আমরা মোটামুটি বলতে পারি এটার অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। বাট আমরা পুরাপুরি লাকি না। এই লাইনটা পাওয়ার পর আমি বুঝে ফেলছি যে আমার কপালে অনেক দুঃখ আছে, এটা একটা কিউবিক, তাহলে এটা আরো ছোট করা লাগবে। তো আমি জানি এক্স প্লাস ওয়ান ছাড়া আরেকটাকে এক্স প্লাস টু হবে। তো আমরা এইখানে এই এক্স প্লাস ওয়ানটাকে সামনে অ্যাজ ইট ইজ রেখে যাই, এটাকে রেখে দেই এক্স প্লাস ওয়ান আকারে। এটাতে হচ্ছে আমরা কিছু করব না, এটা থাকবে। আর এইখানেও ফার্স্ট এক্স কিউব লিখবো, কারণ আমরা দ্বিতীয় লাইন থেকে অঙ্ক করা শুরু হয়, এবং সেখানে আমরা একটা কমন নিছি এক্স প্লাস টু। তাহলে এক্স কিউব থেকে এক্স মিলাইতে গেলে অবশ্যই এক্স স্কোয়ার কমন গেছে, এদিকের এক্স প্লাস ওয়ানও আছে, এটাতে ভুলে যাই নাই, বাট লিখে রাখলাম আপাতত। এক্স স্কোয়ার আর টু যদি গুণ দিই তাহলে হবে টু এক্স স্কোয়ার। ভেরি নাইস, অটোমেটিক মিলে গেছে, নাইস। তাহলে এখন এক্স এর আর কি টার্ম আছে এখানে, টু এক্স এখনো বাকি আছে, তাহলে টু এক্স লিখি। তাহলে নিচে আবার এক্স প্লাস টু লিখে ফেলি। টু এক্স থেকে অবশ্যই কি কমন যাবে, টু। তাহলে কমন যাওয়ার কারণে টু আর টু কত হইলো, ফোর। এবার খেয়াল করো এইখানে, তাইলে এর পরের লাইন লিখতে গেলে লিখতে পারি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর। একটা স্পয়লার অ্যালার্ট, মানে যেসব দুষ্ট বাচ্চারা মনে করো যতটা পাওয়ার থাকে ম্যাক্সিমাম ততটা করে ফ্যাক্টরস, এবং তোমাদের কথার মধ্যে ডেফিনেটলি ভ্যালিডিটি আছে। আমি অনেককেই দেখছি এরকম করে বলে, যেমন এখানে এক্স এর পাওয়ার ফোর আছে, একটা দুইটা তিনটা চারটায় ফ্যাক্টর আসছে, তো ওরা শুরু করার আগে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান চারবার লিখে ফেলে। তাহলে সেই যুক্তি অনুসারে এটা তো এক্স কিউব, তাহলে এখানে তিনটা ফ্যাক্টর হওয়া উচিত ছিল, এক্স প্লাস টু এক্স প্লাস টু, আরেকটা এক্স প্লাস টু কই গেল, প্রশ্ন করো আরেকটা কই গেল তাহলে। তাহলে এরকম বোকামি কেউ কইরো না যদি বুদ্ধি থাকে মাথায় এরকম করার। সো এটা স্কিপ করে দিও। এটা ট্রিক্সটা হচ্ছে, যদি, আমি আবার বলতেছি, যদি এমন হয় এর মধ্যে কোনো কমপ্লেক্স রুট নাই, তখনই শুধু মানে যতটা পাওয়ার ততটা করে হচ্ছে ব্যালেন্স হয়ে যাবে সব সময়। আদারওয়াইজ তুমি যতই কান্নাকাটি করো, দুইটা কম হইতে পারে, একটা কম হইতে পারে, বা আরো মানে কি বলতে পারি আরো বেশি কম হইতে পারে, ডিপেন্ড করে। এখন ঝামেলা হচ্ছে যে তোমার তো আর এত কিছু বলার টাইম থাকে না অনেকেরই, সো সবাই খালি বলে দেয় যে ম্যাক্সিমাম পাওয়ার হলে অতটা লিখো। এই জন্য আমি কখনো এরকম লিখি না, আমি দেখবা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করি, কারণ একটা এক্স প্লাস টু লিখে পরে কাটার কি দরকার আছে। সো অলওয়েজ মনে রাখবা, ঠিক আছে, ওই অ্যাপ্রোচে কখনো যায় বিপদে পড়ো না। তো আমরা এইভাবে আয় হায়, আমার তো লেখা চলে গেছে রে। আচ্ছা, এটা অন্যভাবে ক্লিন করা লাগবে, থাকুক ইয়েলো কালারে, আর কি আর হবে, বাট দেখতে সুন্দর লাগবে নাকি, দাঁড়াও। কেন রে এমন কেন করতেছিস? ইস, যাক, ভালো, শান্তি হয়ে গেছে। আসো, আমরা এরপরে চিন্তা করি। ফ্যাক্টর তো হয়ে গেল, তাহলে তো এখন তুমি অলরেডি বুঝে ফেলছো কি লিখবা। তাহলে তোমার ফাইনাল অ্যান্সারের প্যাটার্নটা হবে এরকম: এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস টু, এবং তারপরে এখানে যেহেতু এক্স স্কোয়ার প্লাস টু, তাহলে উপরে একটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন লেখা লাগবে, সি এক্স প্লাস ডি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে এই অঙ্কটার মধ্যে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বসাই দাও, এক্স ইকুয়ালস টু মাইনাসের টু বসাই দিলে এ আর বি পাই ফেলবে, কারণ এখানে চারটা আননোন এ বি সি ডি। আমি দেখতেছি আমি কি দুইটা পর্যন্ত আনতে পারি কিনা, একটা মান বসাই বা দুইটা মান বসাই বা তিনটা, যতগুলাই লাগে। তো আমি এখানে মান বসাই ফেললেই জানি এ আর বি পাই ফেলবো, তাহলে আননোন আমার এখন কয়টা হয়ে যাবে, এ আর বি তো জেনে ফেলছি, সি আর ডি শুধু আননোন। তাহলে এখানে ওয়ান বসাইছি মাইনাসের, এখানে বসাইছি মাইনাসের টু, তাহলে সি আর ডি বের করার জন্য আমি তাহলে জিরো আর ওয়ান পিক করতে পারবো এক্স এর ভ্যালু। তো যখন আমি জিরো বসাবো তখন ডি এর মান পায়ে ফেলবো, এবং তারপরে এ বি ডি সহ এক্স এর মান যদি ওয়ান বসাই সি পায়ে ফেলবো। ক্লিয়ার? তাহলে ওইটা বাকিটা তোমরা কইরা অ্যান্সার মিলাই ফেলবা। এবার আসো এই অঙ্কটা দেখো, এটারে কেন নিছি। এটা নেওয়ার একটাই কারণ যে এতক্ষণ ধরেও যখন বলতেছিলাম যে সবসময় খালি ভাগ করে কাটাকাটি করে দুই তিন সংখ্যাগুলো লিখলে ঠিক হবে তা না। তো এখানে তোমার মনে হতে পারে উপরে ওয়াই টু দা পাওয়ার ফোর নিচে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই টু দা পাওয়ার ফোর কে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ দিলে শুধু ওয়াই স্কোয়ার হবে। তো আর ওয়াই স্কোয়ার মাইনাস নাইন, তো ওয়াই প্লাস থ্রি আর ওয়াই মাইনাস থ্রি, তো তুমি বুঝে ফেলছো, গেস করছো যে এটার অ্যান্সারের প্যাটার্ন হতে পারে ওয়াই স্কোয়ার প্লাস এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস থ্রি প্লাস
বি ডিভাইডেড বাই ওয়াই মাইনাস থ্রি। এটা গেস করাটা তোমার জন্য খুবই ন্যাচারাল, কারণ নর্মালি তুমি এইভাবেই ট্রেন্ড হয়েছো, বাট এটা যদি করো তার মানে তোমার অঙ্কটা শেষ, এটা হয় নাই আর। এখন সমস্যা কি হয়েছে দেখো, এই যে ওয়াই টু দা পাওয়ার ফোর এর অর্ডার তো ফোর, আর নিচের ওয়াই স্কোয়ার অর্ডার হচ্ছে টু, তাহলে টু এর থেকে তো ফোর বড়, সমান তো আর হইল না। তাইলে এখানে শর্টকাট ডিভিশনটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমাদেরকে ম্যানুয়ালি ভাগ করা লাগবে। তো আমি ফার্স্টে আমার পচা ওয়েটা দেখাই যেটা আমার পছন্দ, তারপরে শর্টকাট ওয়েও দেখাবো যেটা বইয়ের ইউজুয়ালি করে আমি এক দুই লাইন বেশি লিখছি। সো আগে আমি ওয়ে টু দেখাচ্ছি। তো ওয়াই স্কোয়ার মাইনাস নাইন দিয়ে ওয়াই টু দা পাওয়ার ফোরকে ভাগ দিব, তাহলে ওয়াই স্কোয়ারকে কি গুণ দিলে ওয়াই টু দা পাওয়ার ফোর হবে, ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই টু দা পাওয়ার ফোর, ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাসের নাইন ওয়াই স্কোয়ার, যেহেতু বিয়োগ করছি তাহলে এটা বিয়োগ হয়ে গেছে এবং এটা যোগ হয়েছে, তাহলে নাইন ওয়াই স্কোয়ার নিচে আসলো। কিন্তু এখানে ওয়াই এর ম্যাক্সিমাম পাওয়ার টু, এইখানেও তো এখনো পাওয়ার টু আছে, তাহলে এটা আরও ভাগ দেওয়া যাবে। রুলস কি ভাগ করার, যতক্ষণ পর্যন্ত নিচেরটার অর্ডার এখানে যেটা ভাগ দিচ্ছি তার থেকে ছোট না হবে ততক্ষণ ভাগ করে যাব, সমান হলেও ভাগ হয়। তাহলে ওয়াই স্কোয়ারকে নাইন ওয়াই স্কোয়ার বানাইতে গেলে জাস্ট একটা প্লাস নাইন গুণ দিলেই চলতো, তাহলে নাইন ইন্টু ওয়াই স্কোয়ার নাইন ইন্টু মাইনাসের নাইন মাইনাস 81, আবার বিয়োগ করছি তাহলে এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে। সো মাইনাস করে দিলে ওয়াই স্কোয়ার আর নাইন ওয়াই স্কোয়ার কাটা, মাইনাস মাইনাস প্লাস 81 হয়ে যাবে। সো মাইনাস থেকে প্লাস 81 হওয়ার কারণে তাহলে আলটিমেটলি কি পাইছি, রুলসটা কি ছিল, যে আমার রুল ছিল যেটা আমার এইখানে ভাগ করে আসবে সেটার সাথে যোগ হবে হচ্ছে যেটা আমার এখানে নিচে রিমাইন্ডারে আছে বা ভাগ শেষে আছে, ডিভাইডেড বাই কি দিয়ে ভাগ করছিলাম, স্টার্টিংটা কি হয়েছিল। ঠিক আছে, সো আমরা লিখে ফেললাম 81 বাই ওয়াই স্কোয়ার মাইনাস নাইন। চলো আমরা তো এই পর্যন্ত আসলাম, এখন হচ্ছে আমরা বইয়ের মধ্যে যেরকম ভাবে অনেক সময় করে সেটাও দেখি। ওয়াই টু দা পাওয়ার ফোর ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার নেন, তো বই হচ্ছে উপরে টার্মটা ম্যাচ করার চেষ্টা করে। তো ওয়াই টু দা পাওয়ার ফোর আসলে কি, একটা ওয়াই স্কোয়ারের সাথে আর একটা ওয়াই স্কোয়ারের গুণ। তো আমরা একটা কাজ করি, এই প্রথম ওয়াই স্কোয়ারটার অ্যাজ ইট ইজ রাখি, কিন্তু পরের ওয়াই স্কোয়ারটারে একটা মাইনাস নাইন সহ লিখি যাতে নিচের সাথে মিলে যায়। এখন মাইনাস নাইন আমি জোর করে আনছি, তাহলে একটা প্লাস নাইনও লিখতে পারি। তাহলে এই যে ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এইটুকু টার্মকে আর পরের নাইনকে এটাকে আলাদা করে ওয়াই স্কোয়ারের সাথে গুণ দিয়ে দুইটা লাইন হিসাবে আলাদা, মানে দুইটা আলাদা টার্ম হিসাবে লিখলাম। তাহলে এবার চিন্তা করো আমার ফ্র্যাকশনের রুলস কি বলে, যাই আছে তার নিচে ওইটাকে লিখে আলাদা আলাদা করে যোগ করলো, যা হবে যোগ করে একবার ভাগ করলো তাই হবে। তো আমি ফ্র্যাকশনটাকে আলাদা আলাদা করে দুইটা জায়গায় স্প্লিট করে নিলাম। তো স্প্লিট করার কারণে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস নাইন কাটা, এখানে ওয়াই স্কোয়ার উত্তর চলে আসলো। কিন্তু এইখানে আবার খেয়াল করছি এখনো ওয়াই স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার, তাহলে এইখানে আবার মিলানো সম্ভব, কিন্তু এখন ঝামেলা হচ্ছে সামনে একটা নাইন আছে। তাহলে সামনে যেহেতু নাইন আছে, নাইনটা আমরা মনে মনে কমন নিয়ে রাখি, নিয়ে ব্র্যাকেটের ভিতরে আবার নিচের সাথে মিলানোর জন্য মাইনাস নাইন প্লাস নাইন লিখি। তাহলে এবারও দুইটা টার্ম হবে, একটা হবে নাইন ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস নাইন প্লাস নাইন ইন্টু নাইন। তাহলে এবার এটাকে একবারে করে 81 বাই এত আর এটা লিখে ফেলছে। এবার আবার এখানে টার্ম কাটা, আর এখানে তো কিছু কাটা যায় নাই। সো দেখো ফাইনালি ওয়াই স্কোয়ার প্লাস নাইন ডিভাইডেড বাই এত আসছে। যারা ভাগ পারো না ওরা এইভাবে করে দুই তিন স্টেপ পরে আনতে পারবা। এটা দুই স্টেপে আসছে, অন্যান্য অঙ্ক যখন অর্ডার সেম হয় এক স্টেপে চলে আসে, বা অর্ডার এক বড় হইলেও এক স্টেপে মোটামুটি চলে যায়। তো তোমার যেটা পছন্দ করতে পারো। এবার এরপরে কি করবা, পুরাটা অঙ্কর জন্য পার্শিয়াল ফ্র্যাকশন করবা, ভুলেও না খালি এইটুকু সেকশন যেটা আছে এইটারে পার্শিয়াল ফ্র্যাকশন করে তারপর এটার সাথে এটা যোগ করে এটার যা উত্তর আসবে, মানে 81 বাই ওয়াই স্কোয়ার মাইনাস নাইন করলে যা পাইতা সেই উত্তরটার সাথে খালি এটাকে যোগ আকারে করে লিখে দিবা, ওইটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার, কারণ তোমার এই কোয়েশ্চেনে এইটার অ্যান্সার দিতে বলছে। ঠিক আছে, এবার আসো 9 নাম্বার কোয়েশ্চেনটা। তো 9 নাম্বার কোয়েশ্চেনের এই প্যাটার্ন হবে, এটা তুমি অলরেডি জানো, সো এখানে আর কথা বলে তোমার টাইম নষ্ট করে লাভ নাই। এখন কত হচ্ছে পরের লাইন লিখলে এরকম হবে। তো এখানেও ভেরিয়েবল কয়টা, চারটা। তাহলে এখানে কি আমার মানে ইকুয়েটিং কোএফিসিয়েন্ট মানে সহগ সমীকৃত কি আমার করাই লাগবে? দেখো ওকে আমি কোনোভাবে অ্যাভয়েড করা যায় কি না। সো আমি ফার্স্টে খেয়াল করলাম কি কি ভ্যালু আনতে পারি। আমি খেয়াল করছি এক্স এর ভ্যালু যদি 2 বসাই দেই ডি পায়ে ফেলবো, আর এক্স এর ভ্যালু যদি 1 বসাই সি পায়ে ফেলবো। ভাইবো না যে এ আর বি আসবে, রুলস হচ্ছে ম্যাক্সিমাম অর্ডার যেটা সেটার ভ্যালুটা আসবে। ঠিক আছে, তো এখানে এক্স মাইনাস ওয়ান কিউব তাইলে হচ্ছে এটাই সব থেকে বড়, তাহলে সি এর ভ্যালু চলে আসবে। তো চারটা আননোন ছিল এবিসিডি, কিন্তু আমি ইজিলি সি আর ডি বের করে ফেলছি। এখন কি আমার তাহলে দুইটা আননোন আছে না? হ্যাঁ, তাহলে আমি এটারে চাইলে ছোট করতে পারি। ওকে ফাইন, দুইটা আননোন কি কি হইলো, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, কিন্তু একটা নতুন ঝামেলায় পড়ে গেছি। অন্যান্য সময় আমি এক্স ইকুয়ালস টু জিরো আর ওয়ান বসাইলে বাকি থাকা যে দুইটা ভেরিয়েবল ছিল ইজিলি চলে আসতো, একটা জিরো বসাইলে চলে যেত আর একটা ওয়ান বসাইলে বাকিটা মান সহ পেয়ে যেতাম। কিন্তু এখানে অলরেডি ওয়ান একবার ইউজ করছে, তো এখানে ওয়ান বসাইতে পারবো না। তাহলে সি আর ডি যেটা বাকি আছে আমার জন্য, মানে সরি সিআরডি যেটা পাইছি সেটাকে তো ইউজ করবই, তার সাথে এআরবি পাওয়ার জন্য এক্স এর দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নেব, এবং সেই দুইটা ডিফারেন্ট ভ্যালুগুলো আমার যেটা খুশি ওইটা নিতে পারি, কিন্তু ওয়ান আর টু বাদ দিয়ে নিতে হবে। সো জিরো আর মনে করো থ্রি নিলাম, বা জিরো আর ফোর নিলাম, বা জিরো মাইনাস ওয়ান নিতে পারি, কোনো সমস্যা নাই, কারণ কোথাও এখানে মাইনাস ওয়ান ছিল না। তো আমরা অ্যাজ ইট ইজ তো ফার্স্টে ওয়ান আর টু বসায় দেখো সি আর ডি বের করে নিলাম। এবার আমাদের সেই মহান লাইন, তাহলে সি এর মানও বসাবো ডি এর মানও বসাবো, তার সাথে এক্স এর ভ্যালু জিরো নিলাম।
তো যখনই আমরা সিআরডি বসাইছি তাহলে এইখানে সিআরডি এর মান বসাইতে হবে এবং বাকি সব জায়গায় যা এক্স আছে তার মান বসাই দিছি। তো দেখো বাকি সবগুলা বসাইলে আমরা কাটাকাটি করছি, করে টোরে হ্যান ত্যান শ্যান করে এই ইকুয়েশন আসছে। এটা কিন্তু এর থেকে আর ছোট হবে না, কারণ এখানে এক স্টেপে আর বি আসবে না। তো এটাকে আরেকটা ইকুয়েশন দিয়ে রেখে দিছি। এখন কিন্তু আমি বি আর এ কারো কিছু মান জানি না, তো আমি বলবো না যে সি আর ডি এর সাথে বি এর বা এর মান বসাই। তো আমি সিম্পলি আবার লিখবো যে সি এর মান জানতাম, ডি এর মান জানতাম, যে আমি কি কি জানি আমি জানি হচ্ছে সি এর ভ্যালু, ডি এর ভ্যালু, তার সাথে এক্স এর অন্য একটা ভ্যালু নিলাম। তাহলে নিলে এইখানেও সংখ্যাগুলা লিখলাম, সবগুলাকে লিখলাম, তারপরে সিম্পলিফাই করলাম, তাইলে দেখো এই ইকুয়েশন আসলো। এইবার ইকুয়েশন 3 আর 4 কে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে a মাইনাস বি সমান -1 আর 2a প্লাস বি সমান -11, এই দুইটা দেখে আমরা বুঝছি যে এইখানে যদি আমরা এলিমিনেশন, সাবস্টিটিউশন কিছু একটা করে দিই, মানে প্রতিস্থাপন, অপনয়ন, যা খুশি একটা তোমার ভাল লাগে করে দিলি, আর গুণন করলেও চলবে, ক্রস মাল্টিপ্লিকেশন আর কি। সো তোমার অ্যান্সার চলে আসবে। তো আমি এখানে জাস্ট দুইটাকে যোগ করলেই দেখছি মাইনাস বি আর প্লাস বি কেটে যাবে, মাইনাস বি প্লাস বি কাটবে, তাহলে 3a সমান -12 হবে। সো এখান থেকে আমরা সলভ করে এর ভ্যালু পাই ফেলছি। আর যখন এ পাইছি, এর ভ্যালু 3 4 একটাতে বসায় বি এর ভ্যালু পাওয়া যাবা। সো এবিসিডি জাস্ট ইকুয়েশনে বসাই দাও, এবং তুমি এর পরের লাইনে মাইনাসটাকে এখানে সামনে, এখানে এটাতে তো মাইনাস নাই, এটা সামনে লিখে রাখতে পারো। সরি, হ্যাঁ, এটাকে দেখো 10 নাম্বারটাকে। এই কোশ্চেনটা ফার্স্টে এই লাইনটা লিখতে হবে। এখানে কয়টা আননোন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এ বি সি ডি ই। তাইলে এখন আমার টার্গেট ছিল, আমি যদি একটা স্টেপে মান বসায় যদি তিনটাও কমায় ফেলতে পারি, দুইটাই নিয়ে আসতে পারি, তাইলে আর আমি ইকুয়েটিং কোএফিসিয়েন্টে যাব না, আমি আর সহগ সমীকৃত করবই না, ওই দুইটাও ভ্যালু বসায় নিয়ে আসবো। কিন্তু এখানে দেখো আমি দুইটাতে আসতেই পারবো না, কারণ আমি এক্স এর ভ্যালু না হয় -1 বসাইতে পারবো। এই যে এখানে -1 বসাই দিলাম, তাহলে এ পাবো, কিন্তু বি সি ডি চারটা ইকুয়েশন দিয়ে তো আমরা সলভ করতেই পারবো না। যেমন ধরো দুইটা ভেরিয়েবলের আসছে, তাই আমাদের এরকম এরকম হইলেও তো ইকুয়েশন আসতো দুইটা, সেই দুইটা থেকে তো আমরা কিছু না কিছু করে সলভ করতে পারবো। এখন এর বেশি হইলে তো আমরা পারি না, তাহলে এর বেশি যেহেতু পারি না, এখানে আমাকে সহগ সমীকৃত করা ছাড়া কোনো উপায় নেই। সো আমরা এখানে এই ম্যানুয়াল প্রসেসে বোরিং ওয়েতে হিসাব করে লিখে লিখে গুণ করে করে কোএফিসিয়েন্টগুলোকে সবগুলাকে অ্যাজ ইট ইজ যেমন করে আমরা ইকুয়েটিং কোএফিসিয়েন্ট করি বা সহগ সমীকৃত করি, করে এই লাইনে আসছে। আসার পরে আমরা জানি কি কি হবে, ইকুয়েশনগুলো লিখে ফেলছি। x⁴ এর সাথে a প্লাস বি, এদিকে নাই, তাহলে a প্লাস বি 0, b প্লাস সি x³ নাই 0, তার শুধু x আছে, তাহলে এই যে b প্লাস সি প্লাস ডি প্লাস ই হবে 3, বাকি সব 0 হবে। তো সব লিখছি, লিখার পর এখন আমি কোয়েশ্চেন করতেছি যে কোনটা দিয়ে আমি স্টার্ট করতে পারি। এখানে আমি লিখে রাখছি, বাট তুমি এগুলা নীল লেখাগুলা দেখো না, ব্লুইশ কালারগুলাকে। সো আমি খেয়াল করলাম যে এইখানে এই দুইটা ইকুয়েশন ছোট আছে, এবং মজার বিষয় হচ্ছে এইখানেও বি আছে, এইখানেও বি আছে, আর এখানে একটা আননোন এ, এইখানে একটা আননোন সি। তো আমি অলরেডি মনে মনে প্ল্যান বানাই ফেলছি যে আমি যদি এই বিটাকে এ দিয়ে প্রকাশ করে ফেলি আর এইখানে বি এর জায়গায় এ বসাই দিই, তাহলে সি ও এ হয়ে যাবে। তাহলে একই মানে দুইটা ইকুয়েশন সলভ করলে একটা মানে ইজি ওয়েতেই আমি এ বি আর সি কে এ বানাই ফেলতে পারবো। তাহলে আমার টার্গেট হচ্ছে এ। 2 নাম্বার ইকুয়েশন করলে আমি বি ইকুয়ালস টু মাইনাস এ লিখতে পারলে আমার বি এ হয়ে যাবে। এবং 3 নাম্বার ইকুয়েশনে যখন সি ইকুয়ালস টু মাইনাস বি হবে, তারপর তো বি অলরেডি এ বসাই দিতে পারবো, তখন সি ও এ হয়ে যাবে। তাহলে এ বি সি আমার কাছে এ হয়ে গেল। তাহলে এরপরে দেখবো যে শুধু এ বি সি ছাড়া একটা আননোন আর কোনো ইকুয়েশন আছে কিনা। তো মনে করো 4 নাম্বার, এ বি সি ছাড়া একটা আননোন, নাইস। বি সি ছাড়া একটা, দুইটা আননোন, এ বি সি জানি জানি, সি ই একটা আননোন, তাইলে একটা করে আননোন কাদের আছে? এই দুইটাই। তাইলে লিখছি যে এই দুইটা হচ্ছে নেক্সট অ্যাপ্রোচ আমার হবে, এবং এই দুইটা করে ফেলার পর লাস্টে একটা ইকুয়েশন পড়ে আসছে, তাইলে এটার হচ্ছে সবার লাস্টে আমাকে টাচ করা লাগবে। ঠিক আছে? যদি এখানে একটা থাকতো, যে একটা ইকুয়েশন যেমন দুইটা না এসে 4 আর 6 এর মধ্যে শুধু মনে করো 4 ছিল একটা আননোন, তাহলে আগে 4 করতাম, তারপর দেখতাম 5 6 এর মধ্যে কোনটায় আননোন কম সেটা দিয়ে অ্যাপ্রোচ করতাম। আর দুইটাই যদি সমান আননোন হয়, তখন র্যান্ডমলি একটা চয়েস করলেও কিছু আসে যায় না। তাই করছি। সি এর ভ্যালু মাইনাস বি বানানোর কারণে সি রে লিখতে পারছি, বি তো মাইনাস আগেই জানি। এবার 4 নাম্বার ইকুয়েশন থেকে ডি সমান এই সবাই এক পাশে নিয়ে গেছি, বি এর মান সি এর মান এতে লিখে দিছি, ডি ও এ হয়ে গেছে। 6 নাম্বার থেকে ই এর মান এতে প্রকাশ করছি। এইবার একটাই বাকি ইকুয়েশন ছিল 5 নাম্বার, ইকুয়ালস টু 3। সো সবাই রে এ দিয়ে প্রকাশ করছি, মান বসাই দিছি, তাহলে কাটাকাটি করে এর মান পাইছি। তাহলে এর মান পাইলে তো বি সি ডি ই সবই পাইছি। এবার যার যার মতো ইকুয়েশনে বসাই দাও। তারপর এখান থেকে হচ্ছে কমন নিয়ে নিচে আনছি, কি করছি এটা তুমি পারবা, এটা নিয়ে মনে হয় আমার আর কিছু বলা লাগবে না। আর খেয়াল রাখো এখানে প্লাস কমন নিছো, তাহলে ভিতরে মাইনাসটা অ্যাজ ইট ইজ থাকবে। লাস্টে এটা এই অঙ্কটারে আমি দেখো স্টার্ট দিয়ে রাখছি, এটা আসলে কোনো বোর্ডে আসে না, এটা একটা স্কুলে বা 2-3টা স্কুলে এর আগে এই পর্যন্ত আমি আসতে দেখছি। এই অঙ্কটা প্রথম বিষয় হচ্ছে উপরেরটার অর্ডার আর নিচেরটার অর্ডারটাকে আসলে আমরা অ্যানালাইসিস করি। তাইলে এইখানে অর্ডার হচ্ছে আমার জন্য 3, আর এই টার্মের হচ্ছে নিচেরটার মধ্যে অর্ডার হচ্ছে আমার জন্য
টু, তার মানে এখানে শর্টকাট ডিভিশন করা আসলে বোকামি কাজ হবে, এটারে ভাগ দিতে হবে। তো ভাগ দেওয়ার জন্য আমরা শুরু করছি 6x² 7x - 5 x³ রে ভাগ দিব, তাহলে ওইদিকে কিছু হবে। প্রথম ঝামেলা, এইখানে আছে 6টা x², কিন্তু বানাইতে হবে একটা সিঙ্গেল x³। তো আমি এবার মনে মনে ডিসাইড করছি, আচ্ছা দেখি x³ রে আমি চাইতেছি যে আমি কি করব, 6x² দিয়ে ভাগ দিব, দিলে কত হয়, তাহলে এখানে কাটলে x আর 6 থাকে। তাহলে এবার আমার আইডিয়া হবে যে x/6 নিয়ে যদি আমি 6x² এ গুণ দেই, তাইলেই x³ ফেরত পাবো। তাহলে আমার আইডিয়াটা কেমনে আসছে বুঝাইতে পারছি। তাহলে এই টার্মটারে এটা দিয়ে আগে ভাগ দিছি, দিয়ে আমি দেখছি যে x/6 আসছে, তাই বলছি x/6 এখানে হবে। এবার x/6 আর 6x² এ গুণ দিছি, তাহলে x³ 7x ইন্টু x/6, তাহলে 7x আছে, তাহলে একটা x আর একটা x গুণ দিয়ে x², আর 7, আর এখানে নিচে 6, নিচে 6 চলে গেল। 5 ইন্টু x/6, তাহলে 5x/6 হবে। এবার বিয়োগ করলে এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা যোগ হবে। তো এটার x³ কাটা, এই লাইনটা এখানে লিখে ফেললাম। এখানে x², এখনো x² আছে, তাহলে আবার সেম করছি যে মাইনাসের 7x²/6, এটাকে আমি 6x² দিয়ে ভাগ দিছি। তো লাইনটাকে লিখতে গেলে মাইনাস 7x²/6 ইন্টু 6 যেহেতু আছে, তাহলে সেখানে থাকবে 6x² আর উপরে 1। তাহলে এখানে x² আর x² কাটা, 6 আর 6 হচ্ছে 36, তার মানে হচ্ছে মাইনাসের 7/36। তো দেখো আমি এখানে মাইনাসের 7/36 লিখছি। তারপরে আমরা আসলে স্টেপ ওয়াইজ ফলো করি। তাহলে এই যেহেতু যে এই স্টেপটা পাইছি, এটা ক্লিন করে দেখতে সুন্দর দেখা যাবে এখন। এই দুইটা রয়ে গেছে। ওকে, সো মাইনাসের যে 7/36 পাইছে, এটার সাথে 6x² গুণ হবে। তো আমরা জানি এটা গুণ টুন করলে এটাই আসবে, সো এটা ফার্স্টেই রিল্যাক্সে লিখে ফেলছি। তারপর একবার ভেরিফাই করে নিও, 6 আর 7 গুণ দিছি, বা 6 থেকে 36 একবারে কেটে ফেলছি, মাইনাস এখানে 7 আছে, আর x² অ্যাজ ইট ইজ বসে আছে, নিচে একটা 6 কাটার পরে ছিল, তাই মিলছে। সো আমার হিসাব ঠিক আছে। 7x ইন্টু 7/36, তাহলে 7 ইন্টু 7 হচ্ছে 49, x তো উপরে অ্যাজ ইট ইজ থাকবে, নিচে 36, তো লিখছি মাইনাস 49/36 x। 5 ইন্টু 7 35 হবে, এবং সেটা প্লাস হবে, আর নিচে তো 36 অ্যাজ ইট ইজ আসি। এবার আবার বিয়োগ করা লাগবে, তাহলে এটাও যোগ হবে, এটাও যোগ হবে, এটা বিয়োগ হয়ে যাবে, তখন এই দুইটা কাটা, এই দুইটার মধ্যে যোগ বিয়োগ করা লাগবে। তো দেখো দুইজনের মধ্যে আমি একটু মনে মনে করে আসছি, 5x/6 প্লাস 49x/36, দুইজনের মধ্য থেকে আমরা এলসিএম নিয়ে ফেললাম 36, 6 দিয়ে ডিভাইড করে দিলে 6 হবে। সো 30x প্লাস 49x, সো 30 আর 49 যোগ করলে হয় কি 79x/36। সো আমি করে এখানে লিখছি, আর এটা তো মাইনাস হয়েছে, লিখে ফেলছি ফাইনালি। তাহলে এটা হচ্ছে আমার এখানে ভাগ করে পাইছি, আর এটা হচ্ছে আমার আলটিমেটলি নিচে আছে, যেটা আর ভাগ করতে পারি না। তাহলে রুলস হচ্ছে যা পাইছিলাম তার সাথে যেটা রিমাইন্ডারে আছে ভাগ শেষে আছে, ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি কি দিয়ে ভাগ শুরু করছিলাম। এই লাইনটা লেখার পরে তুমি অলরেডি বুঝছো যে এদের দুজনের নিচে 36 আছে, একটা 36 কমন আকারে বের করে নিচে লিখতে পারি। এরপরও আমরা জানি এটাকে আরো ফ্যাক্টরাইজ করা যাবে, কারণ এটাকে তো উৎপাদক করা যায়, ফ্যাক্টরাইজ করতে পারতাম। তো আমি এই 36টাকে সামনে গুণ আকারে লিখে বাকিটুকুকে লিখছি, এবং এটাকে আমি উৎপাদক করে দিছি 5 6 30, 3 10 30। তাহলে এখানে প্লাসের 10x মাইনাস 3x হলে ব্যালেন্স হয়ে যাবে। সো করলে এরকম আসবে। এবার আমি কি পুরাটারে নিয়ে পার্শিয়াল ফ্র্যাকশন করব, জীবনও না, আমি শুধু এতটুকু জায়গায় নিব। এবার এইটুকু জায়গার জন্য আমি অঙ্ক স্টার্ট করছি। তো এটার তো সিম্পলি a/2x - 1 b/2 এত। তাহলে এখানেও সেম যুক্তি, x এর ভ্যালু যদি 1/2 বসাই, আর x এর ভ্যালু যদি -5/3 বসাই, তাহলে একটাতে a পাবো, আর এটাতে দিলে b পাই ফেলবো। সো আমরা a আর b বের করে ফেলছি, 1/2 আর হচ্ছে -5/3 বসায়া। তো এখানে দেখো আমি সব লিখে রাখছি, তুমি একবার চাইলে ভেরিফাই করার জন্য মিলাই নিতে পারো আমার সাথে। আর অলওয়েজ খেয়াল রাখবা, যখনই 1/2 বসাইছো, তাহলে এই টার্মে যাই আছে কিচ্ছু হিসাব করার দরকার নেই, জিরো। দেখো আমি কিচ্ছু ভাবিও নাই, জিরো। সেম ভাবে যখন 5/3 বসাইছি, তাহলে এর টার্মে একটা 5x 3x প্লাস 5 গেছিল, তাহলে এটা জিরো হয়ে যাবে, শেষ। তাহলে এইভাবে এ আর বি পাইলাম, বসাই দিলাম। এখন দেখো এদের নিচে 13 ফ্র্যাকশনের মতো আছে, তাহলে 13টাকে সামনে আনলাম, তাহলে এটা হইলো। এবার আমার 1 নং, কারণ এটা তো আমি এই যে ইকুয়েশনটা, এটাকে সলভ করে আমি 2 নং আইনা এ আর বি মান বসাইছি, এটা হচ্ছে এতটুকুর উত্তর দিছে, কিন্তু আমার টার্গেট তো এটার উত্তর পাওয়া। তাইলে এই জায়গায় যে উত্তরটা আসতো সেটাতে বসাইতে হবে এখানে, এবং তারপর তার 1/36 গুণ দিয়ে লিখতে হবে। তো আমরা আসলে এই প্যাটার্নে লিখে ফেলি। সো আমরা 1/36 ইন্টু ব্র্যাকেটের মধ্যে এটা, তো 1/36 এটার সাথে 1/36 এটার সাথে আবার গুণ করে দিছি, কাটাকাটি হওয়ার পরে এরকম হয়েছে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি এরপর থেকে যাদের সহগ সমীকৃত করা নিয়ে প্রবলেম হয়, তারা সবসময় খেয়াল রাখবা যে কোন অঙ্কটার মধ্যে সহগ সমীকৃত আমি চাইলেই কমায় আনতে পারি। যতক্ষণ পর্যন্ত আমি দুইটা ভেরিয়েবলে রিডিউস করে আনতে পারবো, কোনো না কোনোভাবে আমি অ্যাপ্রোচ করব। কিন্তু যদি আমি দুইটা ভেরিয়েবল না আনতে পারি, তখন আর একটাই কেস, তখন হচ্ছে আমরা সহগ সমীকৃততে দরকার পড়লে যাব। এছাড়া চেষ্টা করো যে এইভাবে করে মিলাই ফেলার জন্য, কারণ যেহেতু সমীকরণ থেকে তোমার ধরতে কষ্ট হয়। সো এইটুকুই ছিল। অল দ্য বেস্ট, ভালো থাকো সবাই।